এই মোহন, দোকানে কত কাজ পড়ে আছে, তুই এখানে কাজ না করে বসে আছিস যে? কি হয়েছে তোর? এই মোহন, মোহন, তুই কাঁদছিস? কি হয়েছে রে তোর? আমাকে বল। আমি আর পারছি না রে শ্যাম। জীবন সংগ্রামে হাঁটতে হাঁটতে আমি আমি আজ ক্লান্ত, পরিশ্রান্ত। আমি আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যেটা করছি তাতেই আমি ব্যর্থ হয়ে যাচ্ছি রে। আজ আজ 3টে মাস হয়ে গেল মালিক টাকা দেয়নি। মেয়েটার শরীর অসুস্থ হওয়ার দরুন মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই কটা টাকা আজও ফেরত দিতে পারিনি। এত চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই তো আমাকে বলিস চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আজ আমি তোকে বলছি, দেখবি তোর জীবনে একদিন সব দুঃখ কষ্ট চিরতরের জন্য মুছে যাবে। সেদিন তুই আমার এই কথাটা মনে করবি। আর কবে ঠিক হবে বলতে পারিস? বউটার মুখের দিকে তাকাতে পারি না রে। আমার সাথে বিয়ে হওয়ার পর বেচারি শুধুই কষ্ট করে যাচ্ছে। একটা দিনের জন্য সুখের মুখ দেখতে পেল না সে। দুঃখ, অভাব আর কষ্ট ছাড়া আমি কি বা দিতে পেরেছি ওকে? মোহন, এত এত ভেঙে পড়িস না। সবটাই ওনার ইচ্ছা। হাল ছাড়লে হবে না বন্ধু, লেগে থাকতে হবে। জীবনে চলার পথে তো বাধা আসবেই। তুই বল, বাধা আসবে বলে কি আমরা থেমে যাব নাকি? সেই বাধা অতিক্রম করে তো আমাদের আবার চলতে শুরু করতে হবে নাকি? হ্যাঁ, হয়তো কথাটা তুই ঠিকই বলছিস। আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে একটা খারাপ পরিস্থিতি যেমন আসে, তেমন ঈশ্বর সেই খারাপ পরিস্থিতির সাথে লড়াই করার জন্য মানসিক শক্তিও দেয়। তাই আমি তোকে একটাই কথা বলবো, লড়ে যা বন্ধু। জীবন সংগ্রামে মাটি কামড়ে তোকে পড়ে থাকতেই হবে, হেরে গেলে চলবে না। তাহলে তাহলে বলছিস একদিন একদিন সব ঠিক হয়ে যাবে? মোহন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখ, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন চল, মালিক আমাদের দুজনকে দেখলে আবার চিৎকার করবে। চল 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 চল, তাড়াতাড়ি কাজগুলো করে নি। এই যে মোহন। বাজারে একটা গুরুগম্ভীর কণ্ঠ শুনে পেছন ফিরে তাকাতেই মোহন দেখল গ্রামের মহাজন গুরুপদ দাঁড়িয়ে। আজ তো আর পালাতে পারবি না। আপনি? হ্যাঁ, আমি। হতচ্ছাড়া, আমার টাকা কবে ফেরত দেবে? আজ মাস 2 আগে মেয়ের অসুখের দোহাই দিয়ে আমার কাছ থেকে অতগুলো টাকা ধার নিলি, আর এখন শোধ দেওয়ার বেলায় আজ দেবো কাল দেবো করে আমাকে ঘুরিয়ে যাচ্ছিস। তুই আমাকে চিনিস না মোহন। আমি জানি আমার টাকা কিভাবে আদায় করতে হয়। দয়া করে দয়া করে আমাকে মাফ করে দিন। আজ প্রায় 3 মাস হয়ে গেল মালিক টাকা দেয়নি। কোনো মতে একবেলা খেয়ে দিন কাটছে। চুপ কর। আমি আমি অত শত জানি না। আমি তোকে 2 দিন সময় দিলাম, 2 দিন। এই 2 দিনের মধ্যে সুদ সমেত আমার টাকা ফেরত চাই। কিভাবে দিবি, কি করে দিবি সেটা আমার জানার দরকার নেই। এই করে টাকা ফেরত দেওয়ার তোর ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। কথাটা বিশ্বাস করুন, আমার কাছে সত্যিই টাকা নেই। আমার হাতে টাকা দিলেই আমি আপনার টাকা সুদ সমেত চুকিয়ে দিয়ে আসবো। কিন্তু কিন্তু ততদিন আমায় একটু সময় দিন। কি জানিস মোহন, এই দয়া জিনিসটা আবার আমার মধ্যে আসে না। সবাইকে দয়া করতে গেলে আমাকে যে বাটি নিয়ে পথে বসতে হবে রে। আমি জানি মহাজন বাবু, আমি সবকিছু ঠিক করতে চাই, কিন্তু কিন্তু পরিস্থিতি এমন যে। তোর পরিস্থিতি আর জীবনে ভালো হবে না। যাই হোক, আমি 2 দিনের মধ্যে যে কোনো মূল্যে আমার টাকা ফেরত চাই। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তুমি এত চুপচাপ যে? দোকান থেকে ফিরে মুখখানা অমন গোমরা করে রেখেছো যে? সব ঠিক আছে তো? এই দোকান থেকে বাড়ি ফেরার সময় মহাজনের সাথে দেখা হয়েছিল। সময় মতো টাকা ফেরত দিতে পারিনি বলে বাজারের মাঝে চূড়ান্ত অপমান করলো আমাকে। তুমি এত কষ্ট পেও না গো। আমাদের এখন এই হাল ছেড়ে দিলে কি হবে? তুমি তো জানো এই সময়গুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে। চেষ্টা তো করছি, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। আচ্ছা, আমার সাথে কি কোনোদিনও কিচ্ছু ভালো হবে না? হ্যাঁ, সবার মনেই তো একটা আশা থাকে। হ্যাঁ, ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবে বলতে পারো? আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু জীবন তো এমনই। কিছুদিন কঠিন সময় আসে, তবে সেটাই আমাদের শক্তি দেয়। আজ হয়তো তুমি ব্যর্থ,
কিন্তু একদিন তুমি সফল হবে। বিশ্বাস রাখো, আমি সব সময় তোমার পাশে আছি। বিয়ের পর থেকে আমি তোমাকে দুঃখ, অভাব, অনটন ব্যতীত কোনো কিছুই একটা দিনের জন্যও দিতে পারিনি। আমার সে নিয়ে কোনো অভিযোগ নেই। আমার পাশে শুধু তোমাকে চাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, কোনোটাই চিরস্থায়ী নয়, ব্যর্থতাও চিরকাল থাকবে না, সফলতাও একদিন না একদিন ঠিক তোমার কাছে এসে ধরা দেবে। তুমি যখন আমাকে বিশ্বাস করো তখন কিছু একটা সত্যিই করতে ইচ্ছা করে। হয়তো হয়তো আমিও এমন কিছু করতে পারবো। তোমার 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 বিশ্বাস আমাকে আরো শক্তি দেয়। তুমি যখন নিজেকে বিশ্বাস করতে পারবে তখনই তো অন্য লোকেরাও তোমাকে বিশ্বাস করবে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখাটা বেশি জরুরি। সব আঁধার কেটে আলোর দিশা আমরা ঠিক খুঁজে পাবো। হয়তো হয়তো তুমি ঠিক বলছো। আচ্ছা, তুমি এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। মোহন যমুনার দিকে তাকিয়ে কিছুটা আশাবাদী হয়ে ওঠে। মোহন উদাস হয়ে জঙ্গলের পথে একলা হেঁটে যেতে যেতে নিজের মনে বলতে লাগলো, জানি না এই অবস্থা থেকে আমি কি কখনই মুক্তি পাবো না। হ্যাঁ, আমি জানি যদি আজকের মধ্যে টাকাটা না দিতে পারি তাহলে মহাজন আমাকে মাফ করবে না। আমাকে হয়তো সে আরো অপমান করবে। আমার কিছু করার সুযোগও থাকবে না। আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আজই তো মহাজনের টাকা ফেরত দেওয়ার শেষ দিন। একটা গাছের তলায় এসে মোহন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার চোখে চিন্তার আলো জ্বলে ওঠে। হঠাৎ তার পায়ে ঝরে পড়ে কিছু শুকনো পাতা। হ্যাঁ, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই জীবন থেকে আমার মুক্তি চাই। আজ আমি নিজেকে শেষ করে দেবো। হয়তো তারপরে আমি আমার বহু কাঙ্ক্ষিত সেই শান্তি পাবো। মোহন আবারও চিন্তামগ্ন হয়ে ভারাক্রান্ত মনে গভীর জঙ্গলের দিকে চলতে শুরু করলো। সে হঠাৎ শুনতে পেল, সর্দার, আজ যা পেয়েছি তাতে বাকি জীবনটা রাজার হালে কাটবে, কিন্তু এত ধন সম্পত্তি রাখবে কোথায়? হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু এই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রেখে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করা উচিত। তাহলে এখন কি করব সর্দার? এটা গভীর জঙ্গল, এখানে লোকেদের সচরাচর আনাগোনা নেই বললেই চলে। এবার আমি যেভাবে বলছি সেইভাবে কর, পরে সময় বুঝে গুপ্তধন সরিয়ে ফেলা যাবে। তাই সময় অপচয় না করে তাড়াতাড়ি কাজ শুরু কর। মাখন ও সর্দারের কথা মতন মাটি খুঁড়তে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই একটা বড় গর্ত খোদাই করে ফেলল। আর গর্ত খোদাই করা হয়ে গেলে গুপ্তধন লুকিয়ে রেখে মাটি চাপা দিয়ে দিয়ে সেই স্থান লতা পাতা দিয়ে ঢেকে দিল। সর্দার, কাজ হয়ে গেছে। আমি শুধু একটা জিনিস ভাবছি, এই পরে গুপ্তধন নিতে এসে যদি জায়গাটা আমরা চিনতে না পারি। আরে ও অবশ্যই পারবো। ওদিকে মোহন একটা গাছের আড়াল থেকে দেখে নিজের মনে মনে বলল, কথা শুনে তো মনে হচ্ছে এই ডাকাতগুলোর কাছে গুপ্তধন আছে। এটা তো একটা বিরাট বড় সুযোগ। যদি আমি ওই গুপ্তধনটা পেয়ে যাই তাহলে তো তাহলে তাহলে তো সব কিছু বদলে যাবে। কিন্তু অন্যের জিনিস চুরি করা তো মহাপাপ। কাজটা কি আমার ঠিক হবে? এটাই আমার জীবনের একমাত্র সুযোগ। এই সুযোগ আমার কিছুতেই হাতছাড়া করা চলবে না। না, যদি আমি গুপ্তধন পেয়ে যাই তাহলে তো জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবো। সর্দার ও তার চেলা সেখান থেকে বেরিয়ে যেতেই মোহন তাড়াতাড়ি সেই গুপ্তধনের বাক্স সংগ্রহ করে থলেতে ঢুকিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তারপর কিছুটা পথ এগোতেই গোকুল হঠাৎ সামনে এসে দাঁড়ালে মোহন একটু স্তম্ভিত হয়ে যায়। আরে মোহন যে, গাছ থেকে তো অনেকক্ষণ বেরিয়েছো, কোথায় ছিলি এতক্ষণ? না মালিক, আমার কিছু কাজ ছিল। এত রাতে এই বেটার জঙ্গলে কি কাজ থাকতে পারে? নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। আমাকে জানতে হবে ব্যাপারটা কি।
আজ আসি মালিক। হ্যাঁ, বাড়িতে বউ আর মেয়ের চিন্তা করবে। আরে আরে যাবি যাবি, তার আগে তুই এটা বল, এত রাত্রে তোর জঙ্গলে কি কাজ ছিল? হ্যাঁ, আজ তোকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল। অন্যদিনের মতন আজকে তোর কাজে তো মনও ছিল না। কি হয়েছিল তোর? না না মালিক, তেমন কিছু নয়। আসলে আমার মনটা একটু খারাপ। আমি আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমি 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 পরের দিন থেকে মন দিয়ে কাজ করব। মালিকের চোখে আরো সন্দেহ দেখা দেয়। বাবা, কি এমন আছে ওর মধ্যে যে তুই আমাকে দেখাতে চাইছিস? না না মালিক, কিছু নেই। আমি তো ও তুই কিছু লুকাচ্ছিস নিশ্চয়ই, কিন্তু জানিস এটা এটা কিন্তু ভালো হবে না মোহন। আমি সব বুঝতে পারছি। মালিক, ওর মধ্যে তেমন কিছু নেই। আমি 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 কিছুই লুকাচ্ছি না, কিচ্ছু লুকাচ্ছি না। তুই যদি কিছু লুকিয়েই না থাকিস তাহলে তো ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আরে এত 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 ঘেমে যাচ্ছিস কেন তুই? মোহন চুপ হয়ে যায়, কিছু বলতে পারে না। মালিক ধীরে ধীরে তার কাছ থেকে থলেটি নেওয়ার চেষ্টা করে। মোহন কিছুটা ভয়ে তার থলেটি ছাড়তে বাধ্য হয়। এ কি, এর মধ্যে তো প্রচুর টাকা পয়সা, সোনা দানা সবকিছু রয়েছে। এই মোহন, এসব কোত্থেকে পেলি তুই? আমি সমস্ত কিছু পেয়েছি জঙ্গলে। সমস্ত কথা মালিককে বিস্তারিত বর্ণনা করলো মোহন। সবটা শুনে মালিকের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তারপর সে মোহনকে বলল, ভালোই করেছিস, কিন্তু এখন তুই বোঝার চেষ্টা কর, এটা কিন্তু তোর জন্য নিরাপদ নয় মোহন। কাজটা কি আমি ঠিক করলাম? আমি কোনো ভুল করলাম না তো? আমি কি বিশ্বাস করতে পারি তাকে? যদিও এক্ষেত্রে তো আমার কিছুই করার নেই। দেখ মোহন, এটা তোর কাছে থাকাটা মোটেও নিরাপদ নয়। তুই ডাকাতদের কাছ থেকে এটা চুরি করে এনেছিস। ডাকাতরা কোনো রকম ভাবে খোঁজ পেলে না তোর বিপদ বাড়বে। তার চেয়ে বরং এই সম্পদ আমার কাছে নিরাপদ থাক, তুই একদম চিন্তা করিস না। আর আর বরং এই একটা মোহর রাখ। না না মালিক, আমার কিচ্ছু লাগবে না। আপনি বরং এটা গ্রামবাসীদের মধ্যেই বন্টন করে দিন। বাবা মোহন, আমি তোর মতন এত নির্লোভ মনের মানুষ দেখিনি রে। আমি চাই জীবনে তুই অনেক উন্নতি কর। আচ্ছা শোন, তোকে একটা কথা বলা হয়নি। বলছি, কিছুদিন কাজে আসার না আর দরকার নেই। কয়েকদিন দোকান বন্ধ থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে যখন মাখন আর ওর সর্দার সেই গাছের কাছে এসে দেখল, সর্দার, এখানে গুপ্তধন নেই। আরে তাহলে গুপ্তধনটা গেল কোথায়? আমরা যখন কাল গুপ্তধন নিয়ে কথা বলছিলাম, নিশ্চয়ই আমাদের কথা কেউ আড়াল থেকে শুনেছে। আরে আর এই গুপ্তধন সেই চুরি করেছে। তাহলে তাহলে এবার আমরা কি করব? যদি সে গুপ্তধন নিয়ে পালিয়ে গিয়ে থাকে? আরে ওটা কি? এটা তো কারো চটি মনে হচ্ছে, কিন্তু কার? আমার তো মনে হচ্ছে এটা সেই লোকটারই চটি যে আমাদের গুপ্তধন চুরি করেছে। হয়তো তাড়াহুড়োর মধ্যে এখানে ফেলে রেখে গেছে। এখন এই চটি একমাত্র মাধ্যম যার সাহায্যে লোকটিকে আমরা খুঁজে বের করতে পারবো। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যাতে গ্রামের লোক কিছু বুঝতে না পারে যে আমরা ডাকাত। এই ঘটনার পর ডাকাতেরা ছদ্মবেশে মকুলপুর গ্রামে ঘুরে ফিরে সেই লোকটিকে খুঁজতে লাগলো। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। সর্দার, আমরা তো পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওই লোকটার তো কোনো খোঁজই পাচ্ছি না। তাহলে কি আমরা আমরা যেমনটা ভাবছি তেমনটা নয়? সেটাই তো আমিও ভাবছি রে মাখন। আর একটাই ঘর বাকি আছে, এটা তো একবার শেষ চেষ্টা করে দেখি। আচ্ছা তাই চলো। এরপর ডাকাতেরা মোহনের বাড়ির দরজায় টোকা দিতেই যমুনা কিছুক্ষণ পর দরজা খুলে তাদেরকে দেখে বলল, আপনাদেরকে তো ঠিক চিনলাম না, কাউকে খুঁজছেন? যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? এটা কি আপনার? আরে এটা আপনাদের কাছে কি করে এলো? এটা তো আমার স্বামী মোহনের চটি।
অত খুঁজলাম, কিছুতেই পেলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাকে কোথায় পাওয়া যাবে? সে তো এখন কাজে আছে। এ বাবা, তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। ওনাকে তো খুবই দরকার ছিল। আপনি যদি ওনার কাজের জায়গাটা আমাদের বলতেন খুব ভালো হতো। যমুনা সরল মনে মাখন আর তার সর্দারকে মোহনের কাজের জায়গার ঠিকানা বলে দিতেই তাদের মুখে ফুটে উঠল এক বাঁকা হাসি। তারপর ধন্যবাদ জানিয়ে মাখন আর তার সর্দার সেখান থেকে চলে গেল। রে, এখানে একলা দাঁড়িয়ে আছিস? কাজকর্ম হয়ে গিয়েছে? হ্যাঁ মালিক, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে গো। ঠিক আছে ঠিক আছে, আজকে তুই বাড়ি চলে যা, তো ছুটি। মালিক, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বল না, কি কথা? আপনি আমার কাছ থেকে যে গুপ্তধন নিয়েছিলেন সেটা কি আপনি গ্রামবাসীদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন? ও বাবা, সেই কৈফতকে আমি তোকে দেব? তুই আমার দোকানের সামান্য এক কর্মচারী। আমি গুপ্তধন নিয়ে নিজের কাছে রেখে দিয়েছি না গ্রামবাসীদের মধ্যে সেটা বিলিয়ে দিয়েছি, সে কথা তোকে বলতে যাব কেন রে? যদি সেই গুপ্তধন আমার কাছেই বা থেকে থাকে, কি করবি তুই? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে ওই সমস্ত কিছু আপনি গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেবেন, কিন্তু আপনি সেটা না করে সমস্ত কিছু নিজের কাছে রেখে দিলেন। 2 টাকার কর্মচারী, তার মুখের কথা দেখো। চুপচাপ এখান থেকে যা, নাহলে তোর কপালে কিন্তু খুব দুঃখ আছে মোহন, বলে দিলাম। আর খবরদার, এই কথা যেন 5 কান না হয়। যদি এই কথা কেউ জানতে পারে, কাল থেকে তুই কাজে আসবি না কিন্তু। তোমাদের মধ্যে মোহনকে? আগে আমি মোহন। এই তো সেই লোক যে আমাদের গুপ্তধন চুরি করেছে। আপনারা কি বলছেন? আমি কিছুই জানি না, আমি কিছু চুরি করিনি। এই যে মোহন, মোহন, তুই অস্বীকার করছিস কেন? আমি তো জানি তুই চুরি করেছিস। মালিক, আপনি কি বলছেন? আমি 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 চুরি করিনি, আমি চুরি করিনি। আপনি আপনি শুধু শুধু কেন মিথ্যে কথা বলছেন? আমাদেরকে মিথ্যে বলে পার পাওয়া যাবে না। চুপচাপ আমাদের গুপ্তধন আমাদের ফিরিয়ে দাও। আমি 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 সত্যি বলছি, গুপ্তধন আমার কাছে নেই। ওই 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 মোহন মোহন গুপ্তধন চুরি করেছে। মালিক, আপনি কেন আমার বিরুদ্ধে কথা বলছেন? আমি আমি তো সেদিন সমস্ত গুপ্তধন আপনার হাতে তুলে দিলাম, আর আর আপনি আমাকে কথা দিলেন সেই সমস্ত কিছু আপনি গ্রামবাসীদের মধ্যে বন্টন করে দেবেন। ওই দেখো, আবার মিথ্যে কথা। ওরে ওরে মোহন, মাথার উপরে ঈশ্বর আছেন, এত মিথ্যে কথা বলিস না বাবা, জিভ খসে পড়বে। কি হচ্ছে নাকি এখানে? এত চিৎকার কিসের? হ্যাঁ, এই লোকটা গুপ্তধন চুরি করেছে, আর তার মালিক তাকে সাহায্য করেছে। মালিকের কথা বিশ্বাস করলে চলবে না। মোহন, তুমি নির্দোষ। আমি জানি তোমার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কি? মোহন নির্দোষ? হ্যাঁ, সে নির্দোষ। আমি জানি সে এমন কিছুই করেনি। মালিক আসলে এই গুপ্তধন চুরি করেছে। সে তোমাদের সামনে নিজের দোষ ঢাকতে সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছে মোহনের ঘাড়ে। সেদিন আড়াল থেকে আমি মোহন আর মালিকের সব কথা শুনেছি, আর আমি নিজের চোখে সবটা দেখেছিও। আমি 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 কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। সত্যি শেষ পর্যন্ত ঠিকই বেরিয়ে আসে। হ্যাঁ, আমি মাটির তলা থেকে গুপ্তধন বের করেছিলাম, কিন্তু তাতে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। মালিক, তুমি চুরি করেছো এবং এখন তোমাকে শাস্তি পেতেই হবে। আমাদের গুপ্তধন আমাদের ফেরত দিয়ে দাও। তোমরা অনেক মানুষের জীবন তছনছ করেছো, শাস্তি তোমাদের পেতেই হবে। আমরা অন্যায় করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা থামানোর জন্য করেছিলাম, কিন্তু কিন্তু এবার আমাদের শাস্তি ভোগ করতে হবে। এই তোমাদের সাথে সাথে এই দোকানের মালিকও সমানভাবে দোষী, তাই তোমাদের শাস্তি অনিবার্য। মোড়লের কথা অনুযায়ী ডাকাতদের সাথে সাথে দোকানের মালিকেরও মাথা মুন্ডন করে সমস্ত গ্রামে ঘোরানো হলো। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে মোড়ল বলল, আশা করি এই শাস্তি তোমরা জীবন ভর মনে রাখবে। এরপর তোমরা ডাকাতি করার কথা ভাবলে বা চেষ্টা করলে তোমাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর কোনোদিনও এই গ্রামে আসার চেষ্টা করবে না, কথাটা যেন মনে থাকে। আর হ্যাঁ গোকুল, তোমাকে বলছি, তুমি আজকেই মোহনের প্রাপ্য সমস্ত টাকা মিটিয়ে দেবে, তা না হলে। আপনি 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 চিন্তা করবেন না, আমি আমি আজকেই মোহনের সমস্ত টাকা দিয়ে দেব, সমস্ত টাকা। অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই,
আপনি না থাকলে আজ হয়তো আমাকে বিনা দোষে শাস্তি পেতে হতো। সত্য কখনো হারতে পারে না। যতই কষ্টকর পরিস্থিতি হোক না কেন, একদিন সত্যির জয় হবেই।